হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো টিবিএসসি ম্যাথ 2027 ক্লাস 10-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আসলাম। তো আশা করব সবাই প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে, কারণ স্কিপ করবে না। এটা ম্যাথ, এটা কোনো পড়া নয়, এটা ম্যাথ। স্কিপ করলে তোমরা ইম্পর্ট্যান্ট যে ফ্যাক্টগুলো সেগুলো মিস করবে। ভাগের ইউক্লিডীয় অ্যালগরিদম প্রয়োগ করে 53 ও 40-এর গসাগু কত হবে? তো এখানে দেখো লেখা আছে কত, 53 এবং 40। 53 কি? 53 হলো 40 থেকে বড়, ঠিক আছে। তাহলে আগে আমরা কি নিব? 53 নেব। তো 53কে আমরা কী করতে পারি? 53কে যদি আমরা লিখি যে 40 গুণ 1 প্লাস 13 কত হবে? 53 হবে। সেমভাবে এখানে যে 40 আছে সেই 40টাকে আমরা এখানে নিচে নিলাম, কারণ আমি কিন্তু এখানে লাস্টে যতক্ষণ জিরো না আসবে, এই জায়গায় যতক্ষণ জিরো না আসবে এতক্ষণ অবধি আমাদের অঙ্ক চলবে। মনে রাখবে স্টুডেন্ট, যখনই ইউক্লিডীয় অঙ্ক আসে যতক্ষণ অবধি এই জায়গায় জিরো না আসবে এতক্ষণ অবধি কিন্তু অঙ্ক চলবে। তো এখানে কত আছে? এখানে আছে আমার 40, ঠিক আছে। এই 40টাকে আমি আবার এখানে লিখবো। 40কে আমরা লিখতে পারি 13 গুণ 3 যোগ 1, ঠিক আছে। তাহলে কত হলো? 40। আমার আরও কী বাকি রয়েছে? 13 বাকি রয়েছে। 13কে আমরা এখানে লিখতে পারি 1 গুণ 13 প্লাস 0। যেহেতু জিরো লাস্টে চলে এসেছে, তো জিরো চলার আগে এখানে আমি কি বসিয়েছিলাম এই জায়গার মধ্যে? 1। এখানে যদি 2 থাকতো বা 3 থাকতো, এটাই হলো আমাদের মেন উত্তর। তাহলে আমরা কী লিখবো? নির্ণয় গসাগু ইজিক্যাল টু 1। তো মনে রাখবে, শুধুমাত্র এখানে যে 53 40-এ আসবে এরকম না, যখনই ভাগের কোনো ইউক্লিড অ্যালগরিদম থাকবে, মানে এই কথা থাকবে, এখন যে সিস্টেমে অঙ্কটা করিয়েছি সেই সিস্টেমে অঙ্ক থাকবে, ঠিক আছে। এই কথাটা মাথায় রাখবে। তো এফ এক্স ইন সমান এক্স স্কোয়ার প্লাস কে এক্স মাইনাস 84 বহুপদী রাশিটির একটি 7 হলে কে এর মান কত? যেহেতু 7 হলো বহুপদীয় রাশিটির একটি শূন্য, ঠিক আছে, তাই এফ এক্স মানে এফ এক্স এক্স সে জায়গায় আমরা কী বসাবো? এক্সের জায়গায় আমরা বসাবো 7, ঠিক আছে। এখানে কী বসাবো? 7 বসাবো। উত্তর কত হবে? 0, যেহেতু এখানে কী হচ্ছে একটা রাশি কত? 0, ঠিক আছে। তাহলে এফ এক্স মানে এফ 7 জায়গায় থাকবে, এর বদলে কী হবে? 0 হবে। তো আমরা এখানে তুললাম, এটা তুলে তো এক্স জায়গায় কী লিখলাম? 7 লিখলাম। সেম এখানে 7 লিখলাম, এখানে 7 লিখলাম, ঠিক আছে। তো 7 মানে এফ এক্স মানে কি? ইজিক্যাল টু 0 আমরা এখানে লিখেছিলাম এখানে, তাই F7 যা আছে এখানে কী লিখবো? না 0 লিখবো, ঠিক আছে। 7 49, 7কে থাকবে 84 থাকবে। তারপর আমরা কী করবো? এখানে যেহেতু 0 বসালাম, তো এই ক্যাটাকে আমরা ওই দিকে মুভ করে নেব। তাহলে কী হবে? এখানে 7 মাইনাসের কে হবে, ঠিক আছে। আর ইজিক্যাল টু দিয়ে কী লিখবে? এই 49 আর 84 যখন মাইনাস করবো তাহলে -35 হবে, ঠিক আছে। এখন দেখো ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখো, তো এদিকেও মাইনাস আছে, এদিকেও মাইনাস আছে, তাহলে যেহেতু এটা ইজিক্যাল টুর এই পার ওই পার, তাহলে এটা কেটে দেবো, ঠিক আছে। কেটে শুধু প্লাস হয়ে যাবে। তো এখানে কে থেকে 7 নিচে চলে আসবে, তাহলে ভাগলে হতে হবে 5। তাহলে কে কত? এখানে 5। আমার উত্তর প্রশ্ন কি ছিল? আমার প্রশ্ন ছিল কে এর মান কত হবে? কে এর মান হবে 5। খুবই ইজি। এরকম অঙ্ক কিন্তু আরও আসতে পারে, কিন্তু ঘুরিয়ে আসতে পারে। অবশ্যই অঙ্কটাকে ভালো করে খাতায় নোট করে রাখবে এবং এইরকম অঙ্ক করার চেষ্টা করবে, ওকে। তারপর এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইজিক্যাল টু 0 সমীকরণটির বীজদ্বয় কী? মানে বীজদ্বয় মানে দুইটা উত্তর হবে। তো যেহেতু এই অঙ্কটা আমাদের কাছে আছে, তাহলে এখানে এই যে 4x, এটাকে আমরা লিখতে পারি 3 মাইনাস 1x, ঠিক আছে, কি x লিখতে পারি। তাই আমি ডাইরেক্ট লিখেছি এখানে এক্স স্কোয়ার লিখে একবার লিখেছি মাইনাসের 3x, একবার লিখেছি মাইনাসের x, কারণ এখানে মাইনাস চিহ্ন আমাদের হতে হবে, আর প্লাস 3 ইজিক্যাল টু 0, ঠিক আছে। তারপর কি লিখলাম? তারপর আমি এখানে এই দুটোকে একসাথে করলাম আর এই দুটোকে একসাথে করলাম। তো এইখানে আছে এক্স, এখানে এক্স, কী কোন যাবে? এক্স কোন যাবে। তো এখানে কটা হবে? এখানে একটা এক্স হবে, এখান থেকে তো এক্স চলে আসলো, তখন এখানে শুধু কী হবে? 3 হবে, মাইনাস চিহ্ন দেবে। এখান থেকে কী কমন যাবে? 1 কমন যাবে। 1 কোন গেলে তো 1 থেকে এখানে এক্স মাইনাস 3 সেমই হবে, শুধু প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস হবে, ঠিক আছে। মাইনাস হওয়ার পর আমরা এখানে লক্ষ্য করছি যে এই এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 3 কি সমান, তাহলে যে কোনো একটা আসবে। আর কী বাকি রয়েছে? এখানে এক্স আর এখানে -1, তাহলে একসাথে করবো ইজিক্যাল টু কত? 0। এখন আমরা করবো যে এক্স মাইনাস 3 ইজিক্যাল টু 0, কি এক্স মাইনাস 3 ইজিক্যাল টু 0 মানে এটা একটা 0 আর এটা কিন্তু 0, তাহলে এক্স মাইনাস 3 0 মানে কি? এক্স ইজিক্যাল টু 3, মাইনাসটা এখানে প্লাস 3 হয়ে যাবে। এখানে এক্স মাইনাস 1 ইজিক্যাল টু 0 মানে কি? এক্স ইজিক্যাল টু 1। তাহলে আমরা লাস্টে কী লিখতে পারি? যে সমীকরণটির বীজদ্বয় কত? 3,1, ওকে। তো আজকের এই গুরুত্বপূর্ণ 3টা অঙ্ক তোমাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই আমাকে জানাবে। আর এরকম আরও গুরুত্বপূর্ণ অঙ্ক পেতে গেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশনে অল প্রেস করে রাখবে। এবং তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব এই রকম অঙ্কগুলো
যদি পারো 4-5টা প্র্যাকটিস করতে থাকো, তোমাদের অনেকটাই উপকার আসবে। যে যত তাড়াতাড়ি অঙ্কটি করে শেষ করতে পারবে তার জন্য পরীক্ষার মধ্যে 80-তে 70 তোলা খুবই ইজি, ঠিক আছে। আর আমি তো আছি তোমাদের পাশে হেল্প করার জন্য। তো দেখা যাচ্ছে যে সবাই আমার যে ইচ্ছা ছিল কথাটা বলার তোমরা বুঝে গেছো। তো আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসবো। তো ততক্ষণের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা ক্লাস 10-এর জন্য ইম্পর্টেন্ট কিছু অঙ্ক। তো ত্রিপুরা ক্লাস 10-এর যে বেসিক যে পার্টটা আছে সেই বেসিক থেকে আজকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসলাম। মেবি 3টা প্রশ্ন হবে। তো অবশ্যই সেই প্রশ্ন অঙ্কগুলো তোমরা দেখে রাখো। এইরকম যদি নাও আসে, এই রকমের মতন কিছু অঙ্ক আসতে পারে মেবি। আর যদি না আসে কোনো সমস্যা নেই, কারণ প্র্যাকটিস না করলে তোমরা কিন্তু অঙ্ক পারবে না। তো এখানে দেখো অনেকগুলো নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারগুলির মধ্যে তারপর প্রশ্ন কী করেছে, তথ্যগুলির সংখ্যা গুরুর মান কত। তো সংখ্যা গুরু মান, দেখো সংখ্যা গুরু মান ওইটাকেই বলে, দেখবে নাম্বারের মধ্যে কোন নাম্বারটা ডাবল আছে, ঠিক আছে। যেই নাম্বারটা ডাবল আছে এই নাম্বারটি কী হবে, সংখ্যা গুরুর মান। তো এখানে 9, এই 9 দুইবার আছে, তাই এখানে তোমরা কী লিখবে, এখানে 9 দুইবার আছে, সুতরাং সংখ্যা গুরুর মান 9, উত্তর শেষ, ঠিক আছে। তো সেকেন্ড প্রশ্ন, 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত একটি স্পর্শক পি কিউ বৃত্তের কেন্দ্র ও বিন্দুগামী রেখার সঙ্গে কিউ বিন্দুতে মিলিত হয়েছে। ও কিউ 13 এবং হলে পি কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো 5 সেমি মানে ব্যাসার্ধ বিশিষ্ট একটা কি মানে এখানে কি বলেছে, বৃত্ত, ঠিক আছে, যার পি বিন্দুতে অঙ্কিত একটি স্পর্শক। মানে এখানে দেখো এখানে একটা স্পর্শক আছে, ঠিক আছে। এটা এখান থেকে কতটুকু ডিস্টেন্সটা 5 সেমি, এখান থেকে কতটুকু 13 সেমি। তো তোমরা কী লিখবে, লিখবে যে ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ স্পর্শক। মানে এই যে বৃত্ত কিন্তু ও একে কেন্দ্র করে হয়েছে, আর পি কিউ হলো এই পি আর কিউ হলো কি স্পর্শক, আর ও পি হলো এর ব্যাসার্ধ মানে ডিস্টেন্সটা অর্ধেক যে করছে। তো লিখবে তোমরা এখানে কোণ লেখে ও পি কিউ, মানে এই কোণটা, ঠিক আছে, সমান কত 90 ডিগ্রি, এই কোণটা কত 90 ডিগ্রি, ওকে। তো লেখে তারপর লিখবে ও পি 5, মানে এই যে পার্টটা এই পার্টটা কত 5 আর ও কি কত 13, ঠিক আছে। তারপর তোমরা কী লিখবে, সমকোণ বা সমকোণী ও পি কিউতে পি কিউ, ঠিক আছে। এখানে কার মান বের করতে হবে, আমাদেরকে এখানে বলেছে পি কিউর মান, ঠিক আছে, কার মান পি কিউর মান, মানে এই পি কিউ কত হবে। তার জন্য আমি লিখলাম যে এই ত্রিভুজে, এই সমকোণী ত্রিভুজে পি কিউ ইজিক্যাল টু ও কিউ মাইনাস ও পি, মানে এই যে ও কিউটা মাইনাস ও পি, ঠিক আছে। তো স্কোয়ার দেব, দিয়ে রুট দেব। তো ও কিউ কত 13 স্কোয়ার আর ও পি কত মাইনাস, মানে এখানে মাইনাস চিহ্ন বসাবে 5 স্কোয়ার। তো দুইটা যখন আমি ভাঙ্গাই তাহলে কত হলো, 13 গুণ 13 169, আর 5 গুণ 5 25। তো 169 থেকে 25 গেলে 144, 144কে আমরা যখন ভাগ করি তখন 12 গুণ 12 হয়। তো রুট ওভারে কী নিয়ম আছে, যখন দুইটা অঙ্ক সেম টু সেম থাকে সংখ্যা, তখন তার উপর যদি রুট ওভার থাকে তাহলে একটা সংখ্যা কমন হবে আর আরেকটার জন্য রুট ওভার কেটে যাবে। তাহলে আমার পি কিউ কত বের হলো 12। তো এখানে কী চেয়েছিল, যেখানে পি কিউ এর দৈর্ঘ্য কত, তাহলে আমরা এখানে বলতে পারি যে পি কিউ দৈর্ঘ্য কত এখানে 12, ঠিক আছে। লাস্ট কোশ্চেন, cos 30 ডিগ্রি cos 45 ডিগ্রি মাইনাস সাইন 30 ডিগ্রি সাইন 45 ডিগ্রি, এখানে ডট দেওয়া আছে, ঠিক আছে। এখানে লাস্টে এই যে cos দেওয়া আছে, এখানে লাস্টে কিন্তু ডট দেওয়া আছে, ঠিক আছে। এখানে লাস্টে কী দেওয়া আছে, এখানে লাস্টে ডট দেওয়া আছে, কি ডট দেওয়া আছে, এখানে ডট, এখানে ডট, ডট মানে গুণ চিহ্ন, কী চিহ্ন, গুণ চিহ্ন। তো আমরা জানি যে cos 30 ডিগ্রি কত রুট ওভার 3/2 ইন্টু cos 45 1 রুট ওভার 2 মাইনাস দিয়ে সাইন 30 হাফ আর সাইন 45 হলো 1/2 রুট ওভার, ঠিক আছে। তো এই দুইটাকে আমরা একসাথে করব আর এই দুটাকে একসাথে করব, তো 2√2 হবে আর 2√2 হবে, ঠিক আছে। তারপর এখানে দেখো এই দুইটা থেকে আমরা একটা কমন নেব, যেমন আমরা লসাগু গসাগু করি, তারপর 3 - 1 হবে।
তো যেহেতু এখানে নিচে √2 আছে, তো √2কে আমি ঠিক করার জন্য উপরে √2 আর নিচে একটা √2 গুণ করে নিলাম। তো এই √2 আর এই √2 কী হবে, যখন আমরা একসাথে করব তখন এখান থেকে শুধু একটা 2 আসবে, ঠিক আছে, রুট উঠে যাবে। তো কত হবে, 2 দুগুণে 4, মানে 2 গুণ 2 হবে, ঠিক আছে। আর উপরে তো সেম থাকবে, উপরে কোনো কিছু হবে না, তো নিচে কত থাকবে 4। তো উপরেটা কিন্তু আর কোনো চেঞ্জ হবে না, উপরেটা কিন্তু এখানে যে শেষ হলো এখানেই শেষ, ঠিক আছে। আর এখানে শুধু √2 অ্যাড হবে, আর লাস্ট নিচে কত 4, আর এখানে 2 × 3√-1, ঠিক আছে। এই হলো আজকের 3টি গুরুত্বপূর্ণ অঙ্ক। তো এই যে ক্লাস 10-এর জন্য আজকে 3টি গুরুত্বপূর্ণ অঙ্ক দিলাম, তোমাদের কাছে কীরকম লাগেছে আমাকে অবশ্যই এই SMS করে বলবে, মানে এই যে রেসপন্স করার জন্য তোমাদের এখানে মেসেজ বক্স আছে, ঠিক আছে, বা কমেন্ট বক্স আছে, ওইখানে বলবে। আর এরকম ইম্পর্ট্যান্ট অঙ্ক পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই মানে সাবস্ক্রাইব করে রাখবে এবং শেয়ার করে রাখবে, তাহলে তোমার সাথে অন্যরাও কিন্তু এখানে মানে ভিডিও দেখার সুযোগ পাবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ধন্যবাদ। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা ক্লাস 10-এর জন্য আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রশ্নের মধ্যে একটা রাশি, সবার আগে আমরা একটা কী দেখতে পাচ্ছি, এটা দর্পণের মধ্যে যখন কোনো লাইট যায়, ঠিক আছে, বা কোনো রশ্মি যায়, তো সেটা কীরকমভাবে প্রতিফলিত হতে পারে। দেখো নিচে দেখো, ওটা সোজা একটা টান আছে, এটাকে আমরা বলবো দর্পণ। সে দর্পণের মধ্যে কি আছে, আপতন বিন্দু। তারপর দেখো এখানে কি আছে, এখানে দেখো আছে এই যে সোজাটা, এটাকে আমরা বলবো অবিলম্ব। কি বলবো, অবিলম্ব বলবো। এখান দিয়ে যখন লাইট আসে, তো লাইটের যে আসাটা, এটাকে বলবো আপতিত রশ্মি। কি বলবো, আপতিত রশ্মি। এবং তার ফলে যে কোণ তৈরি হচ্ছে, সেই কোণটার নাম কি, আপতন কোণ, ঠিক আছে। রশ্মিটা এখান থেকে আসলো, সে যখন এদিকে মুভ করবে তখন তোমরা কী বলবো, তাকে বলবো প্রতিফলিত রশ্মি। আর তার মানে জন্য যেটা কোণ তৈরি হচ্ছে তার নাম কি বলবো, প্রতিফলন কোণ, ঠিক আছে। তো এখানে আমরা এতটুকু বুঝে গেলাম। তো এখানে দেখো এখন প্রশ্ন, আপতিত রশ্মি কি, প্রতিফলকের উপর যে রশ্মি এসে আপতিত হয় তাকে বলা হয় আপতিত রশ্মি, ঠিক আছে। প্রতিফলিত রশ্মি কাকে বলে, প্রতিফলক থেকে যে রশ্মি প্রতিফলিত হয়ে প্রথমে বা প্রথম মাধ্যমে ফিরে আসে তাকে বলা হয় কি, প্রতিফলিত রশ্মি। আপতন বিন্দু কি, প্রতিফলকের যে বিন্দুতে কোনো আলোক রশ্মি এসে আপতিত হয়, প্রতিফলকের যে বিন্দুতে কোনো আলোক রশ্মি এসে আপতিত হয় তখন তাকে কি বলে, আপতন বিন্দু। আপতন কোণ কি, আপতিত রশ্মি আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে আপতন কোণ বলে, ঠিক আছে। প্রতিফলন কোণ কি, প্রতিফলিত রশ্মি যখন আপতন বিন্দুতে প্রতিফলককে উপর, ঠিক আছে, এটা কিন্তু প্রতিফলক, ঠিক আছে। কী হবে এটা আমি লিখে দিয়েছি আবার, প্রতিফলকের, ঠিক আছে, প্রতিফলকের তো উপর অঙ্কিত অবিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় কি, প্রতিফলন কোণ। তো এখানে প্রতিফলন কোণ, আপতন কোণ, আপতিত বিন্দু, প্রতিফলিত রশ্মি, আপতিত রশ্মি। আশা করি এই ব্যাপারে আর তোমাদের কোনো ডাউট থাকলো না। যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে এবং রশ্মি সম্পর্কে যেটা ছোট্ট একটা ডিসকাস আমি করেছি, অবশ্য সবারই ভালো লাগবে। তো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে শেয়ার করবে, ঠিক আছে। ওকে, শেয়ার করার জন্য বলছি, কারণ শেয়ার করলে তোমাদের মতো আরও 10 জন দেখতে পারবে, তাহলে কি হবে, তারা অনেক উপকার পাবে। হয়তো বা এমনও স্টুডেন্ট আছে যাদের এখনও টিউশন নেই, তো স্পেশালি তাদের জন্য আমি ভিডিও করি। তো অবশ্যই সবাই ভিডিওটা লাস্ট অবধি দেখার চেষ্টা করবে। তো ধন্যবাদ সবাইকে। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম এখানে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা ক্লাস 10-এর জন্য পদার্থবিদ্যা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আশা করব সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে। আজকের প্রশ্ন হলো যে একটি আলোক রশ্মি প্রতিফলকের উপর কত কোণে আপতিত হলে আপতিত এবং প্রতিফলিত রশ্মি একে অপরের উপর লম্ব হবে। তো যদি এরকম টাইপের কিছু প্রশ্ন আসে তাহলে তোমরা কী লিখবে,
প্রথমে লিখবে যে ধরা যাক রশ্মিটির আপতন কোণ আই। প্রতিফলনের সূত্র অনুযায়ী প্রতিফলন কোণ সমান সমান আই। অতএব আপতিত এবং প্রতিফলিত রশ্মিদ্বয়ের মধ্যবর্তী কোণ হলো আই প্লাস আই ইজিক্যাল টু 2i। তো প্রশ্ন অনুসারে 2i ইজিক্যাল টু 90 ডিগ্রি, আই ইজিক্যাল টু 90/2 ডিগ্রি, আই ইজিক্যাল টু 45 ডিগ্রি। তাহলে এই প্রশ্ন উত্তর কত হবে? তো একের উপর লম্ব হবে, তো এখানে 45 ডিগ্রি কোনটা হবে? ঠিক আছে, আমাদের নেক্সট প্রশ্ন, একটি সমতল দর্পণ থেকে কোনো ব্যক্তি কি একটি সমতল দর্পণ থেকে যদি কোনো ব্যক্তি 10 মিটার দূরে দাঁড়িয়ে আছে, ওই ব্যক্তি থেকে তার প্রতিবিম্বের দূরত্ব কত হবে? ধরো এখানে কি বলা হয়েছে, এখানে একটা মিরর, ঠিক আছে, জায়গাটা সমান, এখানে একটা ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে। তো এই যে ডিস্টেন্সটা আছে, ঠিক আছে, তো তাদের যে একটা ছায়ার যে প্রতিবিম্ব, ঠিক আছে, মানে মানে ছায়া শ্যাডো, সেটার প্রতিবিম্ব দূরত্ব কত হবে? তো দর্পণ থেকে ব্যক্তির দূরত্ব 10 মিটার, দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব 10 মিটার। যেহেতু ব্যক্তি 10 মিটার দূরে আছে, সেহেতু প্রতিবিম্ব কি 10 মিটার দূরেই থাকবে। তো ওই ব্যক্তি থেকে তার প্রতিবিম্বের দূরত্ব 10 + 10 = 20 মিটার। ঠিক আছে, শেষ, এখানে উত্তর শেষ। কত? উত্তরটা কি হবে? 20 মিটার, ইজি। থার্ড কোশ্চেন, একটি গোলীয় দর্পণের বক্রতার ব্যাসার্ধ 20 সেমি, এর ফোকাস দৈর্ঘ্য কত? তো তোমরা কী লিখবে? লিখবে যে মনে করি গোলীয় দর্পণের বক্রতার ব্যাসার্ধ আর হলে এর ফোকাস দৈর্ঘ্য হবে f = r/2। এখানে r = কত? r = এখানে 20 সেমি। তো আমরা যে এখানে f = r/2 দিয়েছি, সেই সূত্রকে কাজে লাগাবো। তো লাগিয়ে এখানে দেখো কি লিখছি, f = r ছিল কত? r ছিল 20 বসলাম, আর 2 ভাগ করব কত? 10 সেমি। তাহলে আমরা কী লিখতে পারবো যে গোলীয় দর্পণে ফোকাস দৈর্ঘ্য 10 সেমি। ঠিক আছে, তো এই তিনটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হতে পারে সেম টু সেম আসতে পারে, হয়তো বা একটু এদিক সেদিক করবে, যেমন নাম্বারগুলো চেঞ্জ করবে, 20 জায়গায় কত হবে 10 দিতে পারবে, বা 10 জায়গায় 5 দিতে পারবে। ঠিক আছে, তো যদি ভিডিও ভালো থাকে অবশ্যই ভিডিও সবার সাথে শেয়ার করবে, এবং তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশনে অল প্রেস করে রাখবে। চ্যানেলের ব্যাকগ্রাউন্ডে একটু চেক করবে, যে ব্যাকের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলি এখানে তুমি দেখতে পারবে যে মানে মোটামুটি কমন পড়ে। তো হোপ রাখতে পারো যে তোমাদের জন্য যে কষ্টটা করা হচ্ছে, যে মানে প্রত্যেক দিন যে নতুন নতুন ভিডিও বানানো হচ্ছে, শুধু তোমাদের জন্যই বানানো হচ্ছে। তো হোপ রাখতে পারো যে কমন পড়বে। ঠিক আছে, তো আমি এখন মানে বলবো না যে কমনই পড়বে, তো 50-50 চান্স। ঠিক আছে, আমি আফটার টেস্ট এক্সাম বলতে পারবো যে কতটুকু মানে কমন পড়তে পারে প্রশ্নগুলো। ঠিক আছে, তো হোপ রাখবো সবাই মানে ওইটাই আশা রেখে পড়াশোনা করো, যে এমন নিজের উপরে বিশ্বাস রাখো, তাহলে দেখবে অবশ্যই পরীক্ষায় প্রশ্ন কমন পড়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা ক্লাস 10-এর জন্য পদার্থবিদ্যা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 2027-এ যে এক্সাম হবে, ফাইনাল এক্সাম হবে, ওই এক্সামের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, ইনফ্যাক্ট টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো বৈদ্যুতিক মোটর কী করে? বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। ক্ষুদ্রকণা বা অণুর দ্বারা আলোর গতিপথের পরিবর্তনকে বলা হয় কি? বিক্ষেপণ। ডায়নামো রুল বলতে কোন নিয়মটিকে বোঝায়? ফ্লেমিংয়ের দক্ষিণ হস্ত নিয়ম। প্রিজমের কোণ কাকে বলে? প্রিজমের প্রতিসারক তল দুটি যে কোণে মিলিত হয় তাকে প্রিজমের কোণ বলে। তড়িৎ শক্তি সমান সমান তড়িৎ ক্ষমতা গুণ সময়। পরম প্রতিসারাঙ্ক সমান সমান, উপরে লিখবে শূন্যস্থানে আলোর গতিবেগ, নিচে লিখবে মাধ্যমে আলোর গতিবেগ। কম্পাঙ্ক ও পর্যায়কালের মধ্যে সম্পর্ক F = 1/t। অগ্রিম সূর্যোদয় ও বিলম্বিত সূর্যোদয় বায়ুমণ্ডলীয় প্রতিসরণের জন্য ঘটে। উত্তল লেন্সের
ফোকাসে কোনো বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় উৎপন্ন হবে? অসীমে। আইসি আধানে ইলেকট্রনের সংখ্যা কত? 6 × 10⁻18। লেন্সের ও দর্পণের বক্রতা কেন্দ্রের সংখ্যা যথাক্রমে 2,1। অবতল দর্পণের মধ্যবিন্দু হলো দর্পণের মেরু। তো এই যে গুরুত্বপূর্ণ 12টা এক কথা উত্তর দিলাম টিবিএসসি ক্লাস 10-এর জন্য, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করব সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে এবং পজ করে করে তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। হোপ রাখতে পারো যে পরীক্ষার মধ্যে কমন পড়বে। আগে থেকে পড়লে হয়তো বা যদি আমি অনেকগুলো এক কথা উত্তর দিব, তার থেকে যদি তোমাদের পরীক্ষার মধ্যে 5টা বা 6টা যদি কমন পড়ে, মনে করবে তোমাদের পরিশ্রম সার্থক হয়েছে। ঠিক আছে, তো তোমাদের জন্য অনেকটাই ভিডিও বানাবো আপকামিং 2027 পরীক্ষার আগের দিন অবধি ভিডিও বানাবো। তো এখান থেকে যেই মানে টপিক আলোচনা করা হবে সবগুলো তোমরা অনেকটাই মানে লাভ পাবে। তোমাদের কোনো লস হবে না যে ভিডিও দেখে আমার লস হয়েছে, কোনো কিছু কমন পড়েনি। অ্যাশিওর বলতে পারো যে 90% কমন পড়বে। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে আমরা প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা ক্লাস 10-এর জন্য পদার্থবিদ্যা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করব সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে, কারণ এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা ছাড়তে চাইবে না। তো 2027-এর যে পরীক্ষাটা হবে, মানে 2027-এর যে পরীক্ষা হবে তার জন্য রেডি হয়ে যাও। প্রথম প্রশ্ন, তড়িৎ প্রবাহের এসআই এককটি কি? অ্যাম্পিয়ার। চৌম্বকের ক্ষেত্রে এসআই এককটি কি? টেসলা। মানুষের স্বাভাবিক চোখে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত? 25 সেমি। লেন্সের ক্ষমতা একককে কি বলে? ডাইস্টার। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের তর্জনী নির্দেশ করে চৌম্বক ক্ষেত্র। কোন লেন্স সৎ ও অসৎ উভয় প্রকার প্রতিবিম্ব গ্রহণ করতে পারে? উত্তর লেন্স। মানুষের চোখের দৃষ্টি নিবন্ধ করে 1/10 চক্ষু প্রতিস্থাপন বলতে কর্নিয়া প্রতিস্থাপনকে বোঝায়। টিন্ডাল প্রভাব কি? টিন্ডাল প্রভাব হলো কুলয়েডাল কণার দ্বারা আলোর বিক্ষেপণ বা ছড়িয়ে পড়ার ঘটনা। ডাইনামো রুল বলতে কোন নিয়মকে বোঝায়? ফ্লেমিংয়ের দক্ষিণ হস্ত নিয়মকে ডাইনামো কি বলে? নিয়মকে বোঝায় কি? ডাইনামো। তো আবার একবার বলছি, দেখো কি লেখা আছে। তড়িৎ প্রবাহের এসআই একক হলো অ্যাম্পিয়ার। চৌম্বকের ক্ষেত্রে এসআই এককটি হলো টেসলা। মানুষের স্বাভাবিক চোখে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব 25 cm। লেন্সের ক্ষমতা একক কি? ডাইস্টার। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের তর্জনী নির্দেশ করে চৌম্বক ক্ষেত্র। কোন লেন্স সৎ ও অসৎ বিম্ব উভয় প্রকার প্রতিবিম্ব গ্রহণ করতে পারে? উত্তর লেন্স। মানুষের চোখের দৃষ্টি নির্বন্ধ কি? 1/10 চক্ষু প্রতিস্থাপন বলতে কর্নিয়ার প্রতিস্থাপনকে বোঝায়। টিন্ডাল প্রভাব কি? টিন্ডাল প্রভাব হলো কুলয়েডাল কণার দ্বারা আলো বিক্ষেপণ বা ছড়িয়ে পড়া ঘটনা। ডাইনামো রুল বলতে কোন নিয়মটি বোঝায়? ফ্লেমিংয়ের দক্ষিণ হস্ত নিয়মকে। তো যদি ভিডিও ভালো থাকে অবশ্যই ভিডিও সবার কাছে শেয়ার করবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম থেকে শেষ দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে আবারও প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা ক্লাস 10-এর জন্য বায়োলজি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, তো চলো দেরি না করে আলোচনা করা যাক। যত সংক্ষিপ্ত আমরা ভিডিও বানাবো অত সংক্ষিপ্ত তোমাদের ইন্টারেস্ট থাকবে। আই নো। ACTH মানে কি? ফুল ফর্ম অ্যাডিনোকর্টিকক হরমোন। GH গ্রোথ হরমোন। STH সোমাটোট্রফিক হরমোন। TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। LTH লিউটোট্রপিক হরমোন। ADH অ্যান্টিডাইউরেটিক হরমোন। ওকে। ইনসুলিন অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন ক্ষরিত হয়। ইনসুলিন কোথা থেকে ক্ষরিত হয়? অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন ক্ষরিত হয়। প্রোল্যাকটিন LTH
অগ্র পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয়। গমনে অক্ষম একটি প্রাণীর নাম লেখো। শকিন বা স্পঞ্জ। লজ্জাপতি উদ্ভিদে সিসমোনেস্টি চলন দেখা যায়। লজ্জাপতি উদ্ভিদে কী চলন দেখা যায়? সিসমোনেস্টি চলন। দীর্ঘতম যে স্নায়ু কোষ বা নিউরন আছে সেটি কি? সেটি একটি প্রাণী কোষ, মনে রাখবে। সিএনএস এর ফুল ফর্ম কি? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। দুইটি নিউরনের সংযোগস্থলকে কি বলা হয়? সাইনাপস বলা হয়। মস্তিষ্কের গহ্বরকে কি বলে? ভেন্ট্রিকল বলে। কি বলে? ভেন্ট্রিকল বলে। ডাবের জলে সাইটোকাইনিন নামক হরমোন থাকে, মনে থাকবে। কি হরমোন? সাইটোকাইনিন। সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি? থাইমাস গ্রন্থি। অ্যাড্রেনাল গ্রন্থিকে সুপ্রারেনাল গ্রন্থিও বলা হয়। ঠিক আছে, তো এই হলো আজকের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও সবার সাথে শেয়ার করবে, এবং তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশনে অল প্রেস করে রাখো, তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো তুমি খুব ইজিভাবে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, এবং হ্যাঁ অবশ্যই চ্যানেলটা একটু ঘুরে আসবে, দেখবে যে এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয় অবশ্যই কোয়ালিটি বেসড। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা ক্লাস 10-এর জন্য একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। তো সেই অঙ্কটা করার জন্য আজকে আমি তোমাদের সামনে এখানে প্রেজেন্ট হলাম। তো এই অঙ্কটা অবশ্যই তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে, কারণ তোমাদের পরীক্ষার মধ্যে এরকম টাইপের কিছু অঙ্ক একটা আসতে পারে। ঠিক আছে, হয়তো বা একটা বা দুইটা বা তিনটা। তো এখানে বলা হয়েছে যে ত্রিভুজ এ বি সি এ একটি দেওয়া আছে যে এ বি ইজিক্যাল টু 6, এ সি ইজিক্যাল টু 8 এবং এ ডি হলো কোন এ এর সমদ্বিখণ্ডক, মানে এখানে যেটা এ আছে এর অর্ধেক হবে। তাহলে কোন বিডি সমান কোন বিডি ইস টু ডিসি কত, মানে উপরে থাকবে বিডি আর নিচে থাকবে ডিসি কত। ঠিক আছে, তো সবার আগে আমরা এখানে একটা ত্রিভুজ বানিয়ে নিই। বানিয়ে নিলাম, বানিয়ে আমরা এখানে কী কী দিলাম? এ বি মানে এই যা এটা দিলাম কত? 6। তোর এ সি এটা কত দিলাম? 8। আর এ ডি হলো কোন এ এর, মানে এখানে বলা হয়েছে যে এই যে এ ডি আছে, এই যে এ আর ডি, এইটা আর এইটা, এর মধ্যে এই কোন এর মানে এই এ কোণের সমদ্বিখণ্ডক, মানে একে আমরা দুই ভাগে ভাগ করেছি। এ একবার সির সাথে যাবে, একবার যাবে বির সাথে। ঠিক আছে, এ ডি দুইখানে হবে। তো কী লিখবো আমরা? আমরা জানি কোন এ এর সমদ্বিখণ্ডক বিসি বাহুকে এ বি ইস টু এ সিতে পরিণত করেছে, মানে আমরা এখানে বলতে পারি যে কোন এখানে যে আছে এই যে এ কোনটা, ঠিক আছে, এ কোনটা বিসি বাহুকে মানে এই দুটাকে কী করেছে? দুইটা হয়ে ভাগ করছে, মধ্যে ডিএনএ সেরা। তো এখানে এ বি ইস টু কী হবে? এসি। তো ভিডি ইস টু ডিসি ইজ ইকুয়াল টু এ বি ইস টু এসি। 6:8 ইজ ইকুয়াল টু 3:4, মানে এখানে এটা 2 দিয়ে ভাগ যায়, তাহলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4 দুগুণে 8। ওকে, যদি সাইন 30 মাইনাস এক্স কস 45 ডিগ্রি হয় তবে এক্সের মান কত? সাইন 30 মাইনাস এক্স কস 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। তো যেখানে সাইন 30 আছে সেখানে আমরা হাফ লিখবো, মাইনাস আর কস লিখবো 1/√2 ইজ ইকুয়াল টু 0। তো এখানে হাফ আর 1/√2, ঠিক আছে, হাফকে আমরা ওইদিকে নিয়ে আসলাম আর 1/√2কে আমরা এদিকে নিয়ে আসলাম। আসার পর কী হচ্ছে দেখো, 2 দিয়ে কী চিহ্ন আছে? এর আগে চিহ্ন আছে কি, মানে এটা মাইনাস, এর আগে প্লাস ছিল, এখানে গিয়ে কী হলো? মাইনাস হয়েছে। তো 2 দিকে মাইনাসটা আমরা কেটে দিলাম, কেটে দিয়ে এখন তো এখানে মানে নিচে দেখো কী আছে? এখানে 1, এখানে 2 রুট আছে, তাহলে 2√2। তো আমরা এখানে সুবিধার্থে একটা রুট কমন নিলাম, কমন নিয়ে এখানে √2 বললাম, এখানে √2 বললাম, তাহলে নিচে √2 আর এখানে দুইটা √2। ঠিক আছে, তাহলে কি বলবো? তাহলে আমরা যখন রুটকে যখন আমরা গুণ করবো তাহলে উত্তর থাকবে শুধু 2, আর নিচে 2/√2 এখানে লেখা আছে। তো এই 2 দিয়ে 2 কাটলে কত হবে? উপরে 1, তাহলে কত হবে? 1/2. ঠিক আছে, তো এটা হলো আজকের দিনে বিশেষ অঙ্ক। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম থেকে দেখার জন্য শেষ অবধি তোমাকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি হয়তো বা সবাই সব কিছু পারে,
তারপরও আমি আবার এখানে ভিডিও বানাচ্ছি। এটা হলো একটা নিউরনের ছবি। তো ছবির যে প্রথম পার্টটা, এই যে পার্টটা আছে, এটা যখন আঁকবে একটু বুদ্ধি খাটিয়ে আঁকবে, ঠিক আছে, অনেকটা গাছের শিখরের মতন। ওকে, তো এই যে হালকা পাতলা শিখরের মতন যে দাগটা আছে, এটা কি বলা হয়? ডেনড্রাইট বলে। তারপর এই যে মোটা জায়গাটা আছে, এটা কি বলে? ড্র্যান্ডন বলে। ছবিটার ভিতরে অনেকটা ডট 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 আছে, ঠিক আছে, এখন দেখতে পাচ্ছ না, এখানে ডট 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 আছে, এই ডট ডটকে বলে কি? নেজল দানা। তারপর এই যে গুল্লু, এই যে অংশটা, এটাকে বলে কি? নিউক্লিয়াস, ঠিক আছে। তারপর এই সাইডে দেখবে ডট ডটের মতো আরেকটা অংশ আছে, এটাকে বলে কি? নিউরোপ্লাজম। ওকে, তারপর এখানে কিছু দাগ দাগ একটা অংশ আছে, ঠিক আছে, এরকম এরকম হবে। তো এটাকে কি বলে? নিউরোফাইব্রিল। তারপর এখানে যে পার্টটা আছে, এই পার্টটার মধ্যে এখানে একটা হোল হোলের মতো আছে, ঠিক আছে, আমাদের বোঝানোর জন্য। এটাকে বলে সোয়ান কোষ। তারপর এই পার্টটাকে বলে এক্সোল্যামা। তারপর তারপর কি? মায়োলিন সিদ, নিউরিলেমা, র্যানভিয়ারের পর্ব, ঠিক আছে। তারপর প্রান্তপুরুষ। তো এই সাইডে কে আছে? এই সাইডে আছে পেশি। কে আছে? পেশি আছে। আর আমাদের যে পার্টটা, ঠিক আছে, আমাদের যে পার্টটা, এই যে পার্টটা এখান থেকে শুরু করে, এই যে এখান থেকে শুরু করে, এই যে পার্টটা, এই যে পার্টটা এতটুকু অব্দি, এর নাম কি? অ্যাকশন। কি এর নাম? এর নাম হলো অ্যাকশন, ঠিক আছে। তারপর এই যে পার্টটা, এই যে পার্টের নামটা, এই যে সাইডের পার্টের নামটা, এটাকে বলে কি? অ্যাকশন হিলক, ঠিক আছে। তারপর এই যে সবটা পার্ট আছে, এই যে সবটা পার্ট, এর নাম হলো কুচদেহ। কি? কুচদেহ। আর নিচের নাম কি? নিচের নাম হলো অ্যাকশন, ঠিক আছে। তো এই হলো একটা নিউরন সম্পর্কে গুরুত্বপূর্ণ ভিডিও, ঠিক আছে। তো আশা করব ভিডিওটা তোমার কাছে ভালো লাগে থাকবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করো। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা ক্লাস 10-এর বায়োলজি থেকে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন। তো অবশ্যই ভালো করে সেটা দেখবে, কারণ এটা তোমাদের 2027-এ যে এক্সাম হবে, মাধ্যমিক এক্সাম, ওইখানের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলন ও গমনের মধ্যে পার্থক্য লেখো। আজকে আমাদের একটা প্রশ্ন। তো এখন সবাই বলবে যে এটা তো খুব ইজি, এরকম প্রশ্ন কি আবার ইম্পর্টেন্ট হয়নি? হ্যাঁ হয়, কারণ আমরা কিন্তু এরকম প্রশ্নই ফেলে দেই, পড়ি না, ঠিক আছে। তো আমার কাছে এবারের জন্য চলন ও গমনের মধ্যে পার্থক্যটা ইম্পর্টেন্ট লাগলো। চলন, চলনে জীব সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে না, এটা করে না হবে, এখানে ফুটা পড়েনি, ঠিক আছে। আর গমনে সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে জীব, ঠিক আছে। নির্দিষ্ট স্থানে আবদ্ধ থেকেও চলন সম্ভব, কিন্তু নির্দিষ্ট স্থানে আবদ্ধ থেকে গমন কি সম্ভব নয়। গমন ছাড়া চলন সম্ভব, কিন্তু চলন ছাড়া গমন সম্ভব নয়। সমস্ত জীবদেহী চলন লক্ষ্য করা যায়, শুধুমাত্র কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ ছাড়া সমস্ত প্রাণীর ক্ষেত্রে গমন লক্ষ্য করা যায়, ঠিক আছে। এই হলো চলন ও গমনের মধ্যে পার্থক্য। নেক্সট প্রশ্ন কি? সূর্যের অভিমুখে সূর্যমুখী ফুলের চলন হলো কি? ফটোট্রপিজম। মানে আমরা প্রায় লক্ষ্য করে থাকি যেই দিকে সূর্য আছে সেই দিকে সূর্যমুখী ফুল কী করে থাকে? তার মুখটা ঘুরে থাকে। এটাকে কী বলে? এটাকে বলে ফটোট্রপিজম। উদ্ভিদের ট্রপিক চলন যেই হরমোনটি নিয়ন্ত্রণ করে সেটি কি? অক্সিন। উদ্ভিদের ট্রপিক চলন যেই হরমোনটি নিয়ন্ত্রণ করে সেটা হলো অক্সিন। তারপর একটা বলতে পারো, একটা এক কথা হতে আসতে পারে, যেমন ডেনড্রাইট কোষদেহ, অ্যাকশন আর প্রান্ত সন্নিকর্ষে। এটাকে যদি চেঞ্জ করে দেয় তোমরা এটাই শিখবে যে ডেনড্রাইটের পরে কি আসে? কোষদেহ আসে, কোষদেহের পরে অ্যাকশন, তারপর কি আছে? প্রান্ত সন্নিকর্ষে। একটি নিউরো ট্রান্সমিটার হলো কি? অ্যাসিটাইল কোলিন। মস্তিষ্কের গহ্বরে থাকা তরলকে কি বলে? CSF।
প্রভুগ্রন্থি বলা হয় যে গ্রন্থটিকে, সেটি হলো পিটুইটারি গ্রন্থিকে বলা হয় প্রভুগ্রন্থি। ঠিক আছে, এই হলো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের জন্য। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। এবং হ্যাঁ, প্রত্যেকটা ভিডিও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, সো কেউ নেগলেক্ট করবে না। নেগলেক্ট করলে হয়তো বা পরীক্ষার মধ্যে এখান থেকে যদি কমন পড়ে তাহলে অবশ্যই পারবে না। ওকে, তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। এখন অবধি প্রথম থেকে শেষ অবধি যে দেখেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ।